মতুয়া মহাসংঘের এই আন্দোলন মঞ্চে এসে আমার পক্ষ থেকে, আমার পার্টির পক্ষ থেকে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের পূর্ণ স্মৃতিতে আমাদের হৃদয় ভরা শ্রদ্ধা অর্পণ করছি। দেখুন, এই ধরনের অনেক আন্দোলনের মঞ্চে একজন রাজনৈতিক কর্মী হিসেবে তো আমাদেরকে যেতে হয়, আগেও গেছি, ভবিষ্যতেও যেতে হবে, কিন্তু সত্যি আমি জানি না আজ যেখানে দাঁড়িয়ে কি বলবো। কেননা সাধারণভাবে আমরা যখন এরকম কোনো মঞ্চে যাই তখন আমরা আবেদন করি, আমরা প্রার্থনা করি, আমরা শুভেচ্ছা জানাই এইটা বলে যে আপনাদের এই আন্দোলন দীর্ঘজীবী হোক, দীর্ঘস্থায়ী হোক। কিন্তু সত্যি আজকে সেটা বলার উপায় নেই। এখানে এতজন মানুষ আজকে 7 দিন ধরে না খেয়ে বসে আছেন, না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এতগুলো মানুষ। আমরা কোনো একটা মঞ্চে গিয়ে কত কিছু দেখি, পতাকা দেখি, ব্যানার দেখি, পোস্টার দেখি, কত কিছু দেখি। আজকে একটা মঞ্চে এসে এতগুলো স্যালাইনের বোতল দেখতে হচ্ছে। কোন মানুষের, আমি দল মত রাজনীতি নির্বিশেষে বলছি, কোন মানুষের এটা দেখে আনন্দ হয়? এখানে আজকে দাঁড়িয়ে কথা বলতে পারি না যে আপনাদের এই লড়াই দিনের পর দিন চলুক, কিন্তু আবার কথাও বলতে পারি না যে আপনাদের এই লড়াই থেমে যাক, কেননা জানি যে এটা ন্যায্য লড়াই। তাই চাই যে এই লড়াই শেষ হোক, অবশ্যই এই অনশন শেষ হোক, কিন্তু কোনো পরাজয়ের মধ্যে দিয়ে নয়, কোনো বোঝাপড়ার মধ্যে দিয়ে নয়, কোনো কম্প্রোমাইজের মধ্যে দিয়ে নয়, জয়ের মধ্যে দিয়ে, দাবি আদায়ের মধ্যে দিয়ে, ন্যায্য দাবি আদায়ের মধ্যে দিয়ে এই লড়াই শেষ হোক। দেখুন, আমাদের দেশের গণতন্ত্রের অনেক ত্রুটি ছিল, দুর্বলতা ছিল। আমাদের দেশে টাকা দিয়ে ভোট করা হয়, গায়ের জোরে ভোট করা হয়, জাতের নামে, ধর্মের নামে ভোট কেনা হয়, মানুষের ভোট নেওয়া হয়। অনেক ত্রুটি ছিল, অনেক দুর্বলতা ছিল, কিন্তু এত কিছুর পর আমরা মাথা উঁচু করে বলতাম, হয়তো আজও বলি, যে আমরা ভারত পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে মহৎ গণতন্ত্র। কেন না, আমাদের দেশে যারা ভোটার, যারা নাগরিক ঠিক করেন যে কে তাদের সরকার হবে। আরে এমন এক আইন আনছি, এমন এক ব্যবস্থা এনেছি এসআইআর এর নামে, নাগরিক ঠিক করবে না কে সরকার হবে, সরকার ঠিক করে দেবে কে নাগরিক হবে। এই 2025 সালে দাঁড়িয়ে কোন সভ্য সমাজে, কোন সভ্য মানুষ, কোন সুস্থ মানুষ এই তুগলকিপনাকে সহ্য করতে পারে? দেখুন, একটা দেশে অবশ্যই বহু মানুষ মারা গেছেন, অনেক সময় তাদের নাম থেকে যায় লিস্টে, অনেক মানুষ বাড়ি পাল্টেছেন, আজকে এক জায়গায় থাকতেন, কাজের জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে, আগের বাসস্থান পাল্টেছেন, কিন্তু সেখানে নামটা রয়ে গেছে, নতুন জায়গায় নাম তুলে নিয়েছেন, একই মানুষের 2 জায়গায় নাম রয়ে গেছে, তার নাম সরাতে হবে। এইগুলো করার জন্য প্রথম কথা হচ্ছে, যারা এখন প্রচার করছেন, টিভিতে দাঁড়িয়ে সুপ্রীতিবাবু বলছিলেন অত্যন্ত সুন্দরভাবে, আমি আপনাদের মতো আমিও মুগ্ধ হয়ে ওনার কথা শুনছিলাম। এই কথাটা ভুল, এ কথাটা ভাঁওতাবাজি, যে কবে 20-22 বছর অন্তর একবার করে এসআইআর হয়, তখনই সমস্ত মৃত মানুষের নাম আর ঠিকানা পাল্টানো মানুষের নাম লিস্ট থেকে বাদ যায়। এটা বাজে কথা, একদম বাজে কথা, এগুলো মিথ্যে অজুহাত। নির্বাচন কমিশনের কাজ, এটা দায়িত্ব, এবং প্রত্যেক বছর একাধিকবার ভোটার লিস্টে সংশোধন হয়। মৃত মানুষের নাম, স্থানান্তরিত মানুষের নাম বাদ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো স্ক্রুটিনি করে সেই নাম ইলেকশন কমিশনে জমা দেয়। ইলেকশন কমিশনের নিজের স্ক্রুটিনি আছে। এই স্বাধীনতার পর থেকেই কাজ হয়ে এসছে। তার জন্য হঠাৎ করে অদ্ভুত একটা আইন বানিয়ে, অদ্ভুত একটা নিয়ম বানিয়ে, তোমার বাবার, তোমার ঠাকুরদার 2002 সালে কাকে ভোট দিয়েছিল, কোথায় বাড়ি ছিল না ছিল, তার কাগজ জমা দাও, তাহলে তুমি নাগরিক থাকবে, নাহলে তোমার নাম কেটে দেওয়া হবে। এই ধরনের আইন কানুন কোনো সভ্য দেশে, কোনো সুস্থ দেশে কেউ কল্পনা করতে পারতো না কোনোদিন। আজকে 2002 সালেও এরকম এসআইআর হয়েছিল। এখানে যারা আমার গুরুজনেরা রয়েছেন, 2002 সালে আমার ভোট দেওয়ার বয়স হয়নি, কিন্তু এখানে যারা আমার গুরুজনেরা রয়েছেন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, কেউ জানতে পারতেন কোথায় এসআইআর হলো, কোত্থেকে হলো, কোত্থেকে হয়ে গেল? কেউ জানতে পেরেছিলেন? সহজ নিয়মে রিভিশন হয়েছিল, কিছু মৃত মানুষ, স্থানান্তরিত মানুষ, তাদের নাম বাদ গেছিল। যে মানুষ চিরকাল ভোট দিয়ে আসছেন, তিনি ভোট দিয়েছেন, তার আগেও দিয়েছেন, পরেও দিয়েছেন। এই এত আতঙ্ক, এত ভয়, কি হলো, কি হবে, এবার কি হবে না হবে, এত বিভ্রান্তি, এত আতঙ্ক, এগুলো কোনোদিন কল্পনা করতে হতো না। আজকে এমন একটা 2003-এর আইনের কথা বললেন সুকৃতিবাবু, এবং তারপরে সেটার ফলশ্রুতিতে আজকে যা হচ্ছে, এসআইআর এর নাম করে যে কন্ডিশনগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এই যে মানুষকে ভয় দেখানো, আতঙ্কগ্রস্ত করা। এবং আতঙ্ক মানে 2 রকমের আতঙ্ক। 1, আমার সঙ্গে থাকো, নাহলে তোমার নাম বাদ চলে যাবে। আর 2, তোমার নাম বাদ চলে যাবে, তোমাকে বাঁচাতে পারি একমাত্র আমি, অতএব তুমি যেনতেনভাবে আমার সঙ্গে থাকো। এই যে নানা রকমভাবে মানুষকে ব্ল্যাকমেল করা। একটা দেশ, একটা সরকার, একটা রাষ্ট্র এরকমভাবে জনগণকে ব্ল্যাকমেল করবে, এই জিনিস কতদিন বরদাস্ত করা যায়? দেখুন, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমি কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে চেষ্টা করব না দেওয়ার, কিন্তু আবার এটাও তো ঘটনা যে ইস্যুটাও তো
কোনো খেলাধুলো গান বাজনার ইস্যু নয়, একেবারে রাজনৈতিকই একটা পরিস্থিতির সামনে আমরা এসে দাঁড়িয়েছি। আজকে খারাপ লাগছিল দেখে, এখানকার মাননীয় সাংসদ তিনি বলছেন দাঁড়িয়ে, একবার ক্যামেরার সামনে মিডিয়ার সামনে গলা শিরা ফুলিয়ে বলছেন যে কি আছে, দরকার হলে কিছু নাম বাদ চলে যাবে, দু একটা ভোট দেবে না, তারপরে সিএ করে তোমাদের নাম আবার ঢুকে যাবে। এখন সিএ করে ঢুকবে কি ঢুকবে না সে কথায় পরে আসছি, কিন্তু এত সহজে কেউ বলতে পারে এই কথা? দরকার হলে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাবে, কয়েকটা ভোট দেবে না। আজ থেকে 1 বছর আগে যে মানুষগুলোর ভোটে আপনি জিতে সংসদ হলেন, আজকে দেশের মন্ত্রী হলেন, আজকে আপনি মন্ত্রী থেকে যাবেন, আপনার মন্ত্রিত্ব যাবে না, কিন্তু যাদের ভোটে আপনি মন্ত্রী হলেন তাদের ভোটগুলো লিস্ট থেকে বাদ হয়ে যাবে। কেউ দাঁড়িয়ে কথা বলতে পারে? আর আপনি দাঁড়িয়ে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারেন আমি কাউকে অসম্মান করতে চাই না, কাউকে ছোট করতে চাই না। তিনি একজন জনপ্রতিনিধি, মানুষের ভালোবাসায় জিতেছেন, আমার সেখানে বলার কিছু নেই, কিন্তু আজকে দাঁড়িয়ে বুকে হাত রেখে বলতে পারেন এ কথা? প্রথম কথা হচ্ছে, আমি একজন দেশের নাগরিক, আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, আমি একটা দুটো ভোট দেবো না কেন? ভোট দেওয়াটা আমার অধিকার। আমার সরকার কে হবে, আমার কাউন্সিলর কে হবে, আমার পঞ্চায়েত মেম্বার কে হবে, ঠিক করাটা আমার অধিকার। আমি দেবো না কেন ভোট? এবং আপনি কথা বুকে হাত রেখে বলতে পারেন? আর যদি আমার তালিকা ভোটার লিস্ট থেকে আমার নাম যদি আজকে বাদ চলে যায়, তাহলে শুধুমাত্র আমার দুটো ভোটে আমি ভোট দেবো না, খালি আমার এইটুকু অসুবিধা হবে? আমার নামে রেশন কার্ডটা থাকবে, আমি রেশন যেরকম পাচ্ছি পাবো। যার 100 দিনের কাজ আছে, যার জব কার্ড রয়েছে তার জব কার্ড থাকবে, সে 100 দিনের কাজ করতে পারবে। আর যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। আজকে যার সম্পত্তির দলিল আছে, সম্পত্তির দলিলটা বৈধ থাকবে। আজকে যার একটা ফিক্সড ডিপোজিট আছে এখানকার ব্যাংকে, যার দুটো শেয়ার কেনা রয়েছে, যে আজকে ভারতের একজন নাগরিক হিসাবে আজকে কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার কলেজ বিশ্ববিদ্যালয়ের তার কাগজটা বৈধ থাকবে, অ্যাডমিশন বৈধ থাকবে। বুকে হাত রেখে বলতে পারেন? একটা ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাওয়া মানে শুধুমাত্র একটা ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন? আজকের দেশে, আজকের গণতান্ত্রিক ব্যবস্থা একটা মানুষের গোটা অস্তিত্ব, তার চাকরি বাকরি, ব্যবসা, জমি জমা, সরকারি প্রকল্পের সুবিধা, তার গোটা অস্তিত্বের একটা সংকট। আজকে দাঁড়িয়ে এত সহজে কথা বলে দেওয়া যায় যে ইচ্ছে হলো তোমার নামটা বাদ চলে গেল, কয়েকদিন পরে সিএ করে আবার নাম চলে আসবে। আর তাই যদি হয়ে থাকবে, সিএ নিয়ে আমাদের কি বক্তব্য, আমাদের কোথায় বিরোধিতা সবাই জানেন, আমি নতুন করে সে কথাগুলোর মধ্যে যাচ্ছি না। কিন্তু এত ঘটনা, আমাদের হাজার বিরোধিতা থাক, আমাদের হাজার বক্তব্য থাক, কিন্তু যাদের পার্লামেন্টে মেজরিটি থাকবে, সংখ্যাগরিষ্ঠতা থাকবে, তারা যদি আজকে মনে করে সূর্য পশ্চিম দিকে ওঠে বলে আইন পাস করাবে, সংখ্যার জোরে সেই আইনও পাস হয়ে যাবে। সেরকম তারা মনে করেছেন 2019 সালের ডিসেম্বর মাসে সিএ পাস করাবেন, সংখ্যার জোর ছিল, সিএ পাস করেছেন। আজকে সেই সিএ 2024 সালে ভোটের কয়েক মাস আগে লাগু হয়েছে। গতকাল আদালতে কি হয়েছে আপনারা জানেন? আজকে নির্বাচন কমিশন যদি চাইতো, এই নির্বাচন কমিশন স্বাধীনতার পর থেকে একরকমভাবে নির্বাচন কমিশনের প্রধান নিযুক্ত হতো আমাদের দেশে। আমাদের আজকের সরকার নিয়ম পাল্টে নিয়ম করেছে নির্বাচন কমিশনের মাথায় কে বসবে। আগে হতো প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, 3 জন মিলে ঠিক করতো কে নির্বাচন কমিশনের মাথায় বসবে। আজকে এই সরকারের আমলে নিয়ম পাল্টে এখন নিয়ম হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন, তারই মন্ত্রিসভার আরেকজন মন্ত্রী থাকবে এবং তার সঙ্গে বিরোধী দলনেতা থাকবেন। 3 জনের কমিটি হবে। আগে থেকে ঠিক হয়ে আছে, যাই প্রশ্ন থাক না কেন, নাম যাই আসুক না কেন, ফলাফল হবে 2-1। 2 জন সরকার পক্ষের, প্রধানমন্ত্রী আরেকজন মন্ত্রী, একজন বিরোধী পক্ষের। এবং এটা আজকে খালি বিজেপি সরকার আসে বলে বলছি না, কাল যদি অন্য কোনো সরকার আসে, যদি কালে কংগ্রেসের সরকার আসে, অন্য কোনো সরকার আসে, যদি এই নিয়ম থাকে, তাহলে সেদিন সেই সরকারও নিজের ইচ্ছে মতো নির্বাচন কমিশনার বসাবে। আজকে এই সরকার এমন আইন করেছে, তাদের পার্টি অফিস থেকে ঠিক হয়েছে নির্বাচন কমিশনার কে হবে, একেবারে টার্গেট করে করে যে রাজ্যে যখন ভোট তার আগে সেখানে এসআইআর করা হচ্ছে। চাইলে নির্বাচন কমিশনার যদি চাইতেন, তাহলে এই নির্বাচন কমিশনার সিএতে অ্যাপ্লিকেশনটাও, সিএতে অ্যাপ্লিকেশনের কাগজটাকেও আজকে এই এসআইআর এর জন্য এতগুলো ডকুমেন্ট রেখেছে, তার সঙ্গে এই ডকুমেন্টটাকেও রাখতে পারত। তারা রাখলো না, আদালতে মামলা হলো। আমার থেকে ভালো আপনারা জানেন, জায়গায় জায়গায় মামলা করার নামে 800 টাকা 1000 টাকা করে পয়সা তোলা হয়েছে। কি না, সিএ এর কাগজকে আমরা তালিকায় ঢোকাবো, তার জন্য আমরা আদালতে মামলা করব। 800 টাকা 1000 টাকা করে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা হয়েছে। তারপরে সেই মামলা হলো, মামলার কি পরিণতি হলো আমরা সবাই দেখলাম। ইলেকশন কমিশন তারা আদালতে দাঁড়িয়ে আপত্তি করলো যে না, সিএ এর অ্যাপ্লিকেশনকে বৈধ হিসাবে গণ্য করা যাবে না। সরকার পক্ষ থেকে তখন কি বলল, যে 10 জন মামলাকারী রয়েছে,
বললো এই 10 জন মামলাকারীর অ্যাপ্লিকেশনটাকে আমরা তাড়াতাড়ি করে হচ্ছে মঞ্জুর করে দেওয়ার চেষ্টা করছি, এদেরকে তাড়াতাড়ি করে নাগরিকত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেন এই 10 জন? আর তার বাইরে যে আরো 50,000 মানুষ অ্যাপ্লাই করে বসে রয়েছে আজকে 1 বছরের ওপর। 50,000 মানুষ অ্যাপ্লাই করে বসে রয়েছে এবং সেই 50,000-এর বাইরেও আরো কয়েক কোটি মানুষ রয়েছেন যারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আজকে এই মানুষগুলোর কি হবে? কেন দেওয়া গেল না? আজকে এত সিএ করে এত ঢক্কানিনাদ করা হয়েছিল, সেই সময় সিএ আসলে নাকি সব সমস্যা মিটে যাবে। 1.5 বছর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন, কেন আজকে 50,000 অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে, নাগরিকত্বগুলো দেওয়া যায়নি? দেওয়া যায়নি তার কারণটা হচ্ছে, আমরা সেদিনও বলেছিলাম, আজকে আমাদের অভিজ্ঞতা, আজকে আমরা ভুল হলে খুশি হতাম, কিন্তু আমরা ভুল ছিলাম না। আজকে দেওয়া যায়নি কেন? সিএতে নাগরিকত্ব দেওয়ার জন্য সরকার থেকে বলছে যা যা ডকুমেন্ট দরকার, ও আপনি যত ডকুমেন্টই দিক না কেন, সব ডকুমেন্ট নেই। কেন? একটা অন্যতম ডকুমেন্ট, অন্যতম ক্রাইটেরিয়া সিএতে ঠিক করে রাখা হয়েছে, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে তুমি অন্য দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছ, তার আমাকে প্রমাণ দিতে হবে। এবং আপনাদের মনে থাকবে সেই সময় এরকম হয়েছিল, যখন সিএ পাস করানো হয়েছিল, আসাম 1 মাসের মধ্যে 2 বার আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আসাম সফর বাতিল করতে হয়েছিল সিএর বিরুদ্ধে বিক্ষোভে। কেন বিক্ষোভ ছিল? সেই বিক্ষোভটা কি বিক্ষোভ ছিল? সেই বিক্ষোভটা ছিল আসামের এক অংশের মানুষ, আসামের ইতিহাস আমরা সবাই জানি, ওখানে বাংলায় কথা বলা মানুষের ওপর একসময় কি অত্যাচার হয়েছে বাঙালি মানুষের ওপর আমরা সবাই জানি। আজকে ওই বাঙালি খেদাও আন্দোলন যারা আসামে সেদিন করেছিল, বাঙালির রক্তে যারা আসামের মাটি লাল করে দিয়েছিল, আজকে তাদের বংশধরেরা ওখানে আন্দোলন করছে যে না, বাংলাদেশ থেকে কেউ ভারতে আসলেই তুমি তাকে নাগরিকত্ব দিয়ে দেবে, বাংলাদেশ থেকে হিন্দু হোক মুসলমান হোক ভারতে আসলে তাকে নাগরিকত্ব দেওয়া যাবে না। কেন তুমি বলছো তুমি নাগরিকত্ব দেবে? সেই কারণে সিএ বিরোধিতায় আন্দোলন হলো, প্রধানমন্ত্রীকে 2 বার আসাম সফর বাতিল করতে হলো। আর তখন আপনাদের মনে থাকবে অনেকের, সুকৃতিবাবুরা যারা নিয়মিত চর্চার মধ্যে রয়েছেন, আপনারা তো নিশ্চয়ই সেই সময় এটাকে নিয়ে সবাই আলোচনা করেছেন। সরাসরি আমাদের কেন্দ্রের সরকারের পক্ষ থেকে, পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে সরাসরি একেবারে প্রেস রিলিজ করে বলা হলো যে কথা ভুল, যে কেউ সিএতে অ্যাপ্লাই করলেই সে নাগরিকত্ব পেয়ে যাবে। আমরা বলছি প্রতিটা অ্যাপ্লিকেশনকে আমরা কেস টু কেস বেসিসে স্টাডি করব, একেবারে এই ভাষায় কেস টু কেস বেসিসে স্টাডি করব। প্রতিটা কেস আমরা দেখব এর নাগরিকত্ব পাওয়া উচিত কি উচিত না। যদি আমাদের মনে হয় পাওয়া উচিত তাহলে দেব, যদি না মনে হয় তাহলে দেব না, সে হিন্দু হোক মুসলমান হোক বাঙালি হোক যেই হোক না কেন। এই কেস টু কেস স্টাডি করা মানে কি? যেটা বললাম যে আমার পূর্বপুরুষ অত্যাচারিত হয়ে চলে এসেছে অন্য দেশ থেকে, কি আমি অত্যাচারিত হয়ে এসেছি অন্য দেশ থেকে, খালি আসলে হবে না, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছি, আমাকে তার প্রমাণ দিতে হবে। আমরা সবাই জানি এই বাংলায় পার্টিশনের আগে পরে পূর্ববঙ্গ থেকে যারা পশ্চিম বাংলায় আসতে বাধ্য হয়েছেন, যারা ত্রিপুরায় আসামে আসতে বাধ্য হয়েছেন, তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েই আসতে বাধ্য হয়েছেন। এই নিয়ে কোনো লুকোচুরি নেই, এটা সত্যি কথা, এটা ইতিহাস। কিন্তু আবার এইটাও জিজ্ঞেস করছি, বলুন তো আজকে খালি বাংলাদেশ বলে নয়, পৃথিবীতে কোন এমন দেশ আছে, কোন এমন দেশ আছে পৃথিবীতে যে দেশ, যে সরকার নিজে হাতে করে এই সার্টিফিকেট লিখে দেবে কাউকে যে এই লোকটা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আমার দেশ থেকে চলে যাচ্ছে? পৃথিবীতে কোনো দেশ কখনো এই সার্টিফিকেট দেবে কাউকে? এ সম্ভব কোনোদিন? একজন মানুষ, কোটি কোটি মানুষ চোখের জল ফেলে নিজের ভিটে মাটি সম্বল হারিয়ে এক কাপড়ে নিজের সন্তানের হাত ধরে চলে আসতে বাধ্য হয়েছিলেন এপার বাংলায়, স্বাধীনতার আগে থেকে নিয়ে আজ পর্যন্ত। একজন মানুষের কাছে এই সার্টিফিকেট থাকবে, বাংলাদেশ থেকে তাকে গভর্নমেন্ট লিখে দেবে যে ধর্মীয় কারণে একে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো অত্যাচার করে? হয় কোনোদিন এই জিনিস? এর থেকে বড় ভাওতাবাজি আর কি হতে পারে বলুন তো? আর আজকে ওই কন্ডিশনটাকে আজকে রেখে দিয়ে এতগুলো অ্যাপ্লিকেশনকে ঝুলিয়ে রাখা হয়েছে। মাঝখান থেকে একটা এসআইআর চালু করে দেওয়া হলো, করে দিয়ে বলা হলো তোমার 2002-এর আগের ডকুমেন্ট দেখাতে হবে, তবে তুমি নাগরিক, না হলে নাগরিক নও। দেখুন, এটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়। আমি আমার নতুন করে আমার এমন কিছু বলার নেই যা আপনারা সবাই জানেন না, কিন্তু আমি একটা কথা এখানে বলছি। দেখুন, আমাদের ক্ষেত্রে, আমাদের পার্টির ক্ষেত্রে আপনারা সবাই জানেন, যারা আমাদেরকে সমর্থন অতীতে করেছেন, যারা করেননি, নির্বিশেষে আমি বলছি, এই প্রশ্নে, উদ্বাস্তু প্রশ্নে আমাদের বামপন্থীদের অবস্থান কি এই বাংলা, এই ভারতে, তাই নিয়ে কোনো মানুষের মধ্যে কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব কোনোদিন ছিল না, থাকতে পারে না, যে যতই চেষ্টা করুক না কেন দ্বন্দ্ব তৈরি করার।
এমনকি বলছি 70-এর দশকে, সেই সময় যখন কংগ্রেসের সরকার ছিল আমাদের দেশে, ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের সঙ্গে কংগ্রেসের হাজারটা প্রশ্নে হাজার বিরোধ। তখন কংগ্রেসের সঙ্গে তখন বাংলায় আমাদের বিরোধ, সর্বভারতীয় স্তরে আমাদের বিরোধ। সেই অবস্থায় এত বিরোধ, এত কিছুর মধ্যেও যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, যাবতীয় বিরোধের ঊর্ধ্বে উঠে ভারতে বাংলায় বামপন্থীরা অবস্থান নিয়েছিল যে কংগ্রেসের সঙ্গে আমাদের সব বিরোধ অন্য জায়গায়, কিন্তু এই প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, আপনি ভারতের সেনা পাঠান, পাকিস্তানের হাত থেকে পূর্ব বাংলাকে, আজকের বাংলাদেশকে আপনারা স্বাধীন করুন, মুক্ত করুন। এবং এক দেওয়ালে, সেই দেওয়ালের ছবি আছে আমার কাছে, আপনারাও দেখেছেন, আপনাদের আমার গুরুজনেরা যারা রয়েছেন আপনাদের স্মৃতিতে রয়েছে, গোটা বাংলায় সে সময় চেনা দৃশ্য ছিল। একই দেওয়ালে বাঁদিকে হয়তো লেখা আছে ইন্দিরা গান্ধীর আর 5টা পলিসির বিরুদ্ধে আমাদের বিরোধ, আর এই সেই দেওয়ালেরই ডান দিকে লেখা রয়েছে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশকে স্বাধীন করার প্রশ্নে ইন্দিরা গান্ধীর ভূমিকাকে আমাদের সমর্থন, এবং বাংলাদেশ থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে ভারতের নাগরিকত্ব দিতে হবে, এই প্রশ্নে আমাদের দাবি। এবং খালি সেদিন বলে নয়, 2012 সালে আমাদের পার্টির তখন সম্পাদক ছিলেন প্রকাশ কারাট, মনমোহন সিং আমাদের দেশের প্রধানমন্ত্রী। 2012 সালের 22শে মে আমাদের পার্টির পক্ষ থেকে মনমোহন সিং এর কাছে, কেন সেই তার আগে আমরা দেখেছিলাম 2008-এর পর থেকে বাংলাদেশের পরিস্থিতি আবার জটিল হয়, ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের উপর আক্রমণ শুরু হয়, তখন আবার নতুন করে বহু মানুষ তার আগে পরে এপারে আসতে বাধ্য হন। তার আগে যখন একটা সময় 2000 সালের থেকে ওই পরবর্তী সময়টা বিএনপি শাসন ছিল, জামাতিদের বাড়াবাড়ি ছিল বাংলাদেশে, তখন বহু মানুষকে চলে আসতে হয়েছিল। তাদের নাগরিকত্ব সমস্যা, তাদের রেশন কার্ড হচ্ছে না, ভোটার লিস্টে নাম উঠছে না, এইখানে সেখানে একটা ছেলে মেয়েকে ভর্তি করাবেন, 4টে ডকুমেন্ট দিতে পারছেন না। 2012 সালের 22শে মে আমাদের পার্টির সম্পাদক প্রকাশ কারাট ডক্টর মনমোহন সিংকে চিঠি লেখেন যে বাংলাদেশ থেকে আসা যে হিন্দু শরণার্থী মানুষ আছে নেপাল বাংলায়, অবিলম্বে তাদেরকে এদেশের নাগরিকত্ব দিতে হবে, প্রত্যেকজন মানুষকে নাগরিকত্ব দিতে হবে। এবং আমরা বলছি 47 সালের পর থেকে, 48 সালের পর থেকে ভারতে বামপন্থীদের যে অবস্থান ছিল, 70-এর দশকে যে অবস্থান ছিল, 2012 সালে আমাদের যে অবস্থান ছিল, আজকে এই 2025 সালের 11ই নভেম্বরও দাঁড়িয়ে একই কথা বলছি এই প্রশ্নে আমাদের মধ্যে, আমাদের বামপন্থী আন্দোলনের মধ্যে। এবং এখানে খালি আমি আমার দলের কথা বলছি না, যতগুলো বামপন্থী দল রয়েছে আমাদের কোনো দলের মধ্যে এই প্রশ্নে কোনো মতের অমিল নেই। আমাদের একজন আমাদের দলের সদস্য, কর্মী, সমর্থকের মধ্যে এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, কোনো প্রশ্ন নেই। এই নিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, এই ভারতের মাটিতে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের স্থায়ী নাগরিকত্ব দিতে হবে, বিনা শর্তে। তোমার বাবার কাগজ দেখাও, তোমার ঠাকুরদার কাগজ দেখাও, তোমার দিদিমার কাগজ দেখাও, কোন রকম কোনো শর্ত ছাড়া বিনা শর্তে প্রত্যেকজন মানুষকে এই ভারতের নাগরিকত্ব দিতে হবে। এই দাবিতে আমরা ছিলাম, এই দাবিতে আমরা আছি, এই দাবিতে আমরা আগামী দিনও থাকবো। কিন্তু আজকে আমাদের এই কথা যত মানুষের কাছে পৌঁছচ্ছে, যারা এখানে ভিডিও করছেন, ফেসবুকে লাইভ করছেন, সবকিছু করছেন, তাদের মাধ্যমেও যারা আমাদের কথাগুলো শুনবেন, তাদের সবার কাছে আবেদন করছি, সরকারের কাছে আবেদন করছি। আজকে এখানে এতজন মানুষ তারা আজ অনশন করছেন, তারা তো খালি নিজের জন্য নয়, তারা আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধি হয়ে আজকে এখানে অনশন করছেন। এই এক একজন অনশনকারীর শরীর কোনো একজন মানুষের শরীর নয়, কোটি কোটি উদ্বাস্তু মানুষ যারা আজকে এই সংকটে দাঁড়িয়েছে, তাদের প্রত্যেকের প্রতিনিধিত্ব করছে এনাদের এক একটা শরীর। এই শরীরগুলো যত্ন পাক, এই শরীরগুলো যত্ন পাক। সরকার এগিয়ে আসুক, সরকার পাশে দাঁড়াক, সরকার নিরাপত্তার দিক নিশ্চিন্ত করুক। ভারতের সরকার, রাজ্যের সরকার, তাদের প্রতিনিধিরা এগিয়ে আসুন। এবং তার থেকেও বড় কথা এখানে দাঁড়িয়ে বলছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আজকে এই একটা অনশন, একটা আন্দোলন খালি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের এই মঞ্চে যেন সীমাবদ্ধ না থাকে। আজকে দূর থেকেও যে মানুষ, যার হয়তো আজকে বাড়িতে বসে মনে হচ্ছে আমার কাগজপত্রের কোনো সমস্যা নেই, সেই মানুষকেও বলছি, আজকে আমাদের এতজন সহনাগরিক আজকে না খেয়ে এখানে পড়ে আছেন, আরো এতজন মানুষ আশঙ্কায় রাত জাগছেন। আর কি করে আমরা ঘরে বসে থাকবো? আর 5 জন মানুষ এইটা ভেবেছে না আমার তো কোনো চিন্তা নেই, আমার কিছু যায় আসে না, আমি আমারটা বুঝে গেছি। যেরকম ভাবে একটার পর একটা ইস্যুতে
যখন কোনো একজন মানুষের প্রতি অন্যায় হয় আর 5 জন মানুষ এগিয়ে আসে। এই প্রশ্নেও সবার কাছে আবেদন করছি, আন্দোলনকারীদের পাশে দাঁড়ান, এই অনশনের পাশে দাঁড়ান, এই দাবির পাশে দাঁড়ান, এই লড়াইয়ের পাশে দাঁড়ান, এবং এই লড়াই জিতুক, এই লড়াই সফল হোক, এই দাবি আদায় হোক। আমরা বলছি পার্লামেন্টে এই দাবি আমরা আগেও করেছি, আজও করছি, ভবিষ্যতেও আমরা করব। বিনা শর্তে ভারতের নাগরিকত্ব, এই নিয়ে বারবার করে এই যে প্রশ্ন তোলা হচ্ছে, এই প্রশ্ন তোলা ভারত রাষ্ট্রকেও বন্ধ করতে হবে। এই প্রশ্ন তোলা ভারত সরকারকে বন্ধ করতে হবে। হঠাৎ 4 বছর পরে 5 বছর পরে সরকারের মনে হবে আর দেশের কিছু মানুষকে একটু নিরাপত্তাহীন করে দেবে যে এই তুমি ঠিক নাগরিক তো, তোমার কাগজ দেখি। একটা সরকারের দেখুন আদর্শ গণতন্ত্র সেইটা যেখানে সরকার জনগণকে ভয় পায়, যেখানে 5 বছর 6 বছর অন্তর অন্তর সরকার এসে জনগণকে ভয় দেখায়, সেই গণতন্ত্র কখনো বাঁচতে পারে না, সেই গণতন্ত্র কখনো টিকতে পারে না। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের গণতন্ত্রকে ভালোবাসি, সেই কারণেই আমরা চাই এই রাষ্ট্রের তার নিজের নাগরিককে ভয় দেখানোর এই রাজনীতি বন্ধ হোক, এই লড়াই লড়াই জয় হোক, এই লড়াই সফল হোক। আমি আমার কথাকে শেষ করছি একটা কথা বলে। এখানে আমি বলার আগে আমাদের সম্পাদক মহাশয় বলছিলেন অমিত শাহর একটা ইন্টারভিউর একটা লাইন, অমিত শাহ বলেছে ভারত কোনো ধর্মশালা নয় যে আসবে থেকে যাবে। অমিত শাহ বলেছেন। আমরা এখানে দাঁড়িয়ে বলছি একজন মানুষ যে নিজের অশ্রু রক্ত ঘাম দিয়ে এই মাটিতে ফসল ফলিয়েছে, তার সন্তানকে মাটিতে বড় করেছে, আজকে সেই মানুষকে তুমি ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাবে, এর থেকে বড় অধর্ম আর কিছু হয় না। এই ভারত যেমন কোনো ধর্মশালা নয়, তেমন ভারতকে আমরা এত বড় অধর্মশালা আমরা হতে দেবো না যেখানে মানুষের সঙ্গে এত বড় অধর্ম হবে। এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা অবশ্যই একসঙ্গে জিতবো, সবাই মিলে জিতবো। আপনারা সবাই ভালো থাকবেন, জয়ের মধ্যে দিয়ে আপনাদের আন্দোলন শেষ হোক। সবাই ভালো থাকবেন, আপনাদের সবাইকে আমার নমস্কার, প্রণাম।